শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চায় প্রসিকিউশন। বিশেষ ট্রাইব্যুনালে চলছে শুনানি। ভারতের অপপ্রচারের জবাব একসঙ্গে দিতে হবে বললেন উপদেষ্টা। মনিরুল হারুন সহ পলাতক কর্মকর্তাদের আনা হবে আইনের আওতায়, জানালেন নতুন আইজিপি। সংস্কারের মাধ্যমে পুলিশ হবে জনবান্ধব। ঢালাও মামলায় নিরীহদের হয়রানি নয়। আরো কমে আসলে আমরা কমে বেচতে পারবো। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমরা তো নাভির নিঃশ্বাস ফেলাচ্ছি। নিত্যপণ্যের চড়া দামে বেসামাল ক্রেতা সরবরাহ অব্যবস্থাপনায় সংকট দেখছে শ্বেতপত্র কমিটি। মাঠ প্রশাসনের অসহযোগিতার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চায় প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে আবেদনের শুনানি। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সকাল 11টার পর আবেদনের শুনানি শুরু হয়। 5 অগাস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন। ভারত থেকে দেশে বিদেশে থাকা নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। তার উস্কানিমূলক বক্তব্যের কল রেকর্ড বিভিন্ন সময়ে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবশেষ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাকে বরাত দিয়ে খবরও প্রকাশ করে। এর আগে শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়, যা এখনও প্রক্রিয়াধীন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। আফজাল, এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। শেখ হাসিনার কিন্তু সব বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা চাওয়া হয়নি। শুধুমাত্র যে বক্তব্যগুলো বিদ্বেষমূলক, যে বক্তব্যগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করবে, এই ট্রাইব্যুনালের যে মামলায়, এই মামলায় যারা সাক্ষী রয়েছেন তারা যেন নানারকম ভয়ভীতি তার বক্তব্যের কারণে না পান, সেই বক্তব্যগুলোই কিন্তু প্রচারের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। শুধু নিষেধাজ্ঞাই চাওয়া হয়নি, যে বক্তব্যগুলো এরই মধ্যে তিনি দিয়েছেন সেই বক্তব্যগুলোও যেন ইন্টারনেট থেকে বা বিভিন্ন মাধ্যমে যেগুলো এখনও আছে সেগুলো যেন সরিয়ে ফেলা হয়, সেই নির্দেশনাও কিন্তু চাওয়া হয়েছে। এবং সরিয়ে ফেলতে বিটিআরসির প্রতি একটি নির্দেশনা চাওয়া হয়েছে। এখন সেই আবেদনের শুনানি চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দিবেন। আজকে 3 সদস্যের ট্রাইব্যুনালের মধ্যে 2 সদস্য বসেছে, একজন বসেননি। 2 সদস্যের বেঞ্চেই কিন্তু এই আবেদনটির শুনানি হচ্ছে। প্রসিকিউশন খুবই আশাবাদী এবং প্রসিকিউশন বারবারই যেটি বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার সবগুলো বক্তব্যই যে গণমাধ্যমে প্রচার করা যাবে না তা কিন্তু নয়। শুধুমাত্র বেছে বেছে যেই বক্তব্যগুলো বিদ্বেষ ছড়ায়, ট্রাইব্যুনালের বিচার কাজকে, তদন্ত কাজকে প্রভাবিত করে এবং ট্রাইব্যুনালের যারা সাক্ষী হয়েছেন এই মামলায় তারা যেন ভয়ভীতি না পান, সেই সব বক্তব্যগুলোই কিন্তু প্রচারের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এবং যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে এর মধ্যে সেগুলো সরিয়ে ফেলার নির্দেশনা চাওয়া হয়েছে। এখন ট্রাইব্যুনাল যেটি বলছেন যে এই শেখ হাসিনা 5 আগস্টের পরে ভারতে অবস্থান করে তিনি সেখানে থেকেই নেতাকর্মীদের নানারকম বক্তব্য দিচ্ছেন। তিনি নিজেকে কখনো বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন, আবার হুট করে দেশে ঢুকে পড়বেন, এই ধরনের কথাবার্তাগুলো আসছেন। এবং তার বক্তব্যের কারণে এখন সাধারণ মানুষ যারা এই মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা ভিকটিম, তারাও কিন্তু আতঙ্কগ্রস্ত হচ্ছেন এবং সেই আতঙ্কগ্রস্ত থেকেই কিন্তু তাদের এই আবেদনটি করা হয়েছে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যতটুকু জানি যে 12ই নভেম্বর তিনি যেহেতু এই মামলায় পলাতক আসামি রয়েছেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে এবং তাকে যেন দেশে ফিরিয়ে আনা যায় সেজন্য ইন্টারপোলের রেড নোটিশ জারিরও যে বিষয়টি সেটি এখনও কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। এখন বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রচারের যে নিষেধাজ্ঞার আবেদন সেটি শুনানি চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা আদেশ জানতে পারবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সহকর্মী আফজাল হোসেন। বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচারের জবাব সবাই একসঙ্গে দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সকালে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে নয় ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। বাংলাদেশ সীমান্তে কোনো উত্তেজনা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ভারত যে অপপ্রচার করছে ঐক্যবদ্ধভাবে তার জবাব দেয়া হবে। জাতীয় ঐক্য ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলেও জানান উপদেষ্টা। মহান বিজয় দিবসের মাস 2024-এর এই আয়োজনে কোনো ধরনের আমরা হুমকির মুখে নেই। আমরা
সব একসাথে হয়ে এটার এই যে ওদের যে মিডিয়ার প্রচারণা আমরা প্রতিবাদ করব। এটা ভুলে উনি বুঝলে ফেলেছে বাংলাদেশে দরকার, ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না যে ইসেরা এই কি বলে সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছে, ওনাদের মিথ্যা ঘটনাটা প্রকাশ করতেছে। এইটা জনগণ এবং বিশ্ব মিডিয়াও এটা অ্যাকসেপ্ট করবে না। বনিরুল হারুন সহ পলাতক কর্মকর্তাদের খোঁজ জানে না পুলিশ, তবে শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নতুন আইজিপি বাহারুল আলম। সকালে সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে পুলিশ হবে জনবান্ধব, ঢালাও মামলায় নিরীহদের হয়রানি করা হবে না বলেও জানান আইজিপি। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে এবং কোনো মামলায় অনেক অ্যাকিউজ বা আসামির সংখ্যাও অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে। এটা আমরা দেখেছি বিভিন্ন সময়। দুঃখজনক হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে। আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন, আমরা বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন, তাহলে কিভাবে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন, বিশ্বাস করবে না। ওই প্রক্রিয়াটাই কিন্তু আমরা উই আর অন দ্যাট জব। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ভৈরব বাজার রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে পুলিশ ভৈরবে পৌঁছালে আসামি চন্দনকে হস্তান্তর করা হবে। আইনজীবী আলিফ হত্যা মামলায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 26 নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের একটি ভবনের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রেল স্টেশনের লাইনে শ্বশুর যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। এই সময় আমরা গোয়েন্দা তথ্য ভিত্তিক তাকে আমি গ্রেপ্তার করি। যেহেতু এটা চিটাগাঙ্গের হত্যা মামলার আসামি, চিটাগাঙ্গের যে অফিসার আছে ওরা আসছে, ওদেরকে আমরা বুঝিয়ে দেবো। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি। বিস্তারিত জানবো, সরাসরি যাব তার কাছে। লিপি, আলিফ হত্যা মামলার যে এজাহারভুক্ত প্রধান আসামি চন্দনকে কিন্তু ভৈরব থেকে চিটাঙে আজই আনা হবে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। সেই সঙ্গে আজই আদালতে তোলা হবে এবং আপনারা জানেন যে এই হত্যা মামলায় কিন্তু এখনো পর্যন্ত 10 জন গ্রেফতার হলো চন্দন সহ। প্রথম দফায় হচ্ছে 6 জন, তারপরে 3 জন গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ 10 জন। আর পুরো ঘটনায় অর্থাৎ চিন্ময়কে যে আদালতে থেকে যে কারাগারে নিয়ে যাওয়ার যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনায় পুলিশের উপর হামলা এবং আদালতে ভাঙচুর ঘটনায় প্রায় 37 জনের মতো গ্রেফতার আছে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন যে এই চন্দন কিন্তু যেদিন আলিফ হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনায় যুক্ত আসামিদের মধ্যে প্রধান আসামি এবং আদালতে যে বিপরীত পাশে সড়কে সেখানে যে রঙ্গম কনভেনশন হল আছে, সেখানে যেখানে আলিফকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজে কমলা রঙের যে জ্যাকেট পরা এবং হাতে যে অস্ত্র নিয়ে, এবং সেটাই কিন্তু চন্দন। এবং সে মূলত এখানে যে বান্ডেল রোডে যে ম্যাথরপট্টি রয়েছে সেখানে বসবাস করে এবং পুলিশ বলছে যে ঘটনার পর থেকেই সে কিন্তু আত্মগোপনে ছিল এবং আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ কিন্তু সেদিন রাতে বুধবার রাতে কিন্তু সে ভৈরব স্টেশন পৌঁছে এবং সেখানে অবস্থান করছিল রাত হওয়ার জন্য। এবং রাতে সেখানে যে তার শ্বশুর বাড়ি ভৈরবে, সেখানে সে পালিয়ে যাওয়ার কথা ছিল, পরিকল্পনা ছিল। সে পরিকল্পনা অনুযায়ী সে কিন্তু ভৈরবে পৌঁছায় এবং ভৈরবে পৌঁছানোর
পর সে ভৈরব স্টেশন অবস্থান নিচ্ছিল এবং সেখান থেকে আসলে পুলিশ শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করে এবং আমরা যতটুকু ভৈরবে পৌঁছানোর পর সে ভৈরব স্টেশন অবস্থান নিচ্ছিল এবং সেখান থেকে আসলে পুলিশ শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করে এবং আমরা যতটুকু জেনেছি চট্টগ্রাম থেকে পুলিশ যাওয়ার পর ভৈরব থানা তাকে হস্তান্তর করবে এবং হস্তান্তর করার পরে কিন্তু তাকে চট্টগ্রামে নিয়ে আসবে এবং এই প্রক্রিয়া শেষ হতে দুপুরের পর হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে সর্বশেষ। ফেরদৌস লিপি চট্টগ্রাম থেকে। তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রিটের রায় 17 ডিসেম্বর সকালে রায়ের দিন ঠিক করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এর আগে বুধবার একই বেঞ্চে এই রিটের শুনানি শেষ হয়। আওয়ামী লীগ সরকারের আমলে পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাস হয়। এই আইন চ্যালেঞ্জ করে গত 18 অগাস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্টজন রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত 19 অগাস্ট রুল দেন। রুলে পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। রুলে বিএনপি, জামায়াত, গণফোরাম সহ বেশ কয়েকটি সংস্থা ও ব্যক্তি পক্ষভুক্ত হন। কর নিয়ে ব্যবসায়ীদের তিক্ততা কমাতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অটোমেশনে জোর দিচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে রাজধানীর কুড়িলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এটিএস এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ থেকে উত্তরণে কর আদায়কে সহজ করতে চায় সরকার। এই লক্ষ্যে অনলাইনে ভ্যাট দেওয়ার প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করা হচ্ছে। তবে রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা দরকার বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যারা অনলাইনে ভিএটি রিটার্ন দেবেন তাদেরকে আর ভ্যাট অফিসে গিয়ে কোনো সার্টিফিকেট আনা অথবা আবার পেপার রিটার্ন জমা এগুলো দিতে হবে না। আমরা আগামী বছর থেকে কর্পোরেট ইনকাম ট্যাক্স রিটার্ন সেটাও অনলাইনে নিয়ে আসবো এবং আপনাদের পূর্ণ সহায়তা লাগবে। আমরা মোবাইল অ্যাপ তৈরি করবো এবং রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজকে আমরা ডিজিটাইজেশন করতে চাই, যাতে করে আপনারা সহজে সেবা পেতে পারেন এবং সেবা পেতে যে আপনাদের তিক্ত অভিজ্ঞতা সেগুলো যাতে কম হয়। এবার বাণিজ্যের খবর। দ্রব্যমূল্যের চাপ থেকে ক্রেতাদের রেহাই দিতে যখন বাজারে অভিযান ও জরিমানায় ব্যস্ত সরকারি সংস্থাগুলো, তখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে সমস্যা বাজারে নয়, সরবরাহ ব্যবস্থাপনায়। সংকট যেখানেই হোক সেখান থেকেই মুক্তি চান ভোক্তারা। অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, চাহিদা যোগানের হিসাব মিলিয়ে বাজারে স্বস্তি ফেরাতে প্রত্যাশিত সহযোগিতা করছে না মাঠ প্রশাসন। ফরহাদুর রহমানের রিপোর্ট। নিত্যপণ্যের দাম তদারকিতে বাজারে বাজারে দায়িত্বশীল সংস্থার কর্মকর্তাদের অভিযান চালানো এখন নিয়মিত ঘটনা। এ সময় বরাবরই বিক্রেতাদের পক্ষ থেকে দাবি করা হয় খুচরা পর্যায়ে নয়, সংকটের উৎস উৎপাদন আর সরবরাহ ব্যবস্থায়। হেরা তো করে না, বই থেকে যদি কমে আসে, আরো কমে আসলে আমরা কমে বেচতে পারবো। দৈনিক বাজার দৈনিক আমরা এরকম রাখি আমরা বেচতে পারি না। যেখান থেকে সেল হয় সেখানে গিয়ে করতে হবে। যদি তারা কমে আমাদের সেল দিতে পারে আমরা কমে বেচতে পারবো, কোনো সমস্যা নেই। সদ্য প্রকাশিত জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমন বাস্তবতা। এতেও বলা হয়েছে সরবরাহ ব্যবস্থাতেই অস্থিতিশীল হয় নিত্যপণ্যের বাজার। কিছু মানুষ এই যে মধ্যস্বত্বভোগী তারা কিন্তু এখানে মেইন মুনাফাটার ভাগটা নিয়ে নেয়। সাপ্লাই চেইনটা ভালোভাবে মনিটর করা, কৃত্রিম সংকট যাতে না করতে পারে সেই জায়গাটা ভালোভাবে ব্যবস্থাপনা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী চাপে থাকা ভোক্তাদের দাবি একটাই, নিত্যদিনের বাজার খরচের হিসাব মেলাতে চিহ্নিত সমস্যার সমাধান হোক। 80 টাকা 75 টাকা আলু এখনো আছে, পেঁয়াজও এখন 120 টাকা, 100 টাকা ইন্ডিয়ান পেঁয়াজগুলো সেইগুলো পেঁয়াজ পাওয়া যাচ্ছে। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে, কিছু তারা করতে পারতেছে না। আর জনগণ আমরা তো নাভির নিঃশ্বাস ফেলাচ্ছি। এই দোকানদার যার কাছ থেকে মালটা আনে তার দামটা যদি ঠিক থাকে তাহলেই এরা কমে দিতে পারবে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অসহযোগিতায় অসহায় হয়ে পড়েন তারা। একজন জেলা প্রশাসক বলছেন, স্যার কি করব। এখন আমার কাছে মনে হলো যে উনি অসহায় অবস্থায় পড়ে গেছে। তো একজন জেলা প্রশাসন তো অসহায় অবস্থায় পড়তে পারে না,
ওনার হাতে আইন আছে, ওনার হাতে ক্ষমতা আছে, ওনার হাতে ফোর্স আছে। আর একটা যে লাইব্রেরিটা কোনো কাজ করেনি, যাদের কাছ থেকে আপনার সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার কথা তাদের কাছ থেকে ওইটা পাচ্ছেন না। আমি সরকারকে জানিয়েছি। বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখা সহ তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। তত তাড়াতাড়ি বাজার সুস্থ অবস্থা ফেরত পাবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় শাড়ি পুড়িয়ে দিল্লির পণ্য বর্জনের ডাক দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। বললেন, একবেলা খেয়ে থাকলেও মাথা নত করব না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জনের ডাকে সমাবেশ করেন রুহুল কবির রিজভী। ভারতীয় শাড়ি পুড়িয়ে দেশটির সব ধরনের পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়। যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। স্বনির্ভর, আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন, আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন, আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন। সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। এটি কি সব আসামির ক্ষেত্রেই? আমরা এই আবেদনটি করেছিলাম শুধু একজন আসামির ক্ষেত্রে, আসামি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। উনার জন্য এই আবেদনটি করেছিলাম কারণ এখন পর্যন্ত শুধু উনার স্পিচগুলোই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। অন্য কারো বিদ্বেষমূলক বক্তব্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা হলো নাকি ওনার বক্তব্য দিতে পারবে না? না, আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যর অধিকার সবারই আছে। এটা অ্যাট ওয়ান্স বলে দিয়েছেন যে ইমিডিয়েটলি, এখন থেকেই। না, কোনো কমপ্লেন্সের কথা বলে নাই, ট্রাইব্যুনালকে বলে দিয়েছে যে ইমিডিয়েটলি এটাকে এক্সিকিউট করার জন্য। দেখেন, আমরা ট্রাইব্যুনালে বলেছি যে রাবাত প্রিন্সিপাল, মরক্কোর রাবাত শহরে রাবাত প্রিন্সিপাল হয়েছিল জাতিসংঘের অধীনে একটি কনভেনশন। সেখানে 6টি পয়েন্ট দেওয়া হয়েছিল যে কোন স্পিচকে হেট স্পিচ বলা হবে আর কোন স্পিচকে সাধারণ স্পিচ বলা হবে। এই 6টি পয়েন্টের প্রত্যেকটি পয়েন্টই কভার করে ওনার যে বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আছে। এর বাইরে যদি ওনার কোনো সাধারণ বক্তব্য থাকে সেগুলো প্রচার করতে কোনো বাধা থাকছে না। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ চেয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স আর ইউটিউব, এরা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। এরা বাইরের একটা কর্তৃপক্ষ দিয়ে নিয়ন্ত্রণ হয় এরা। তাহলে এদের সার্ভার থেকে আপনি এটা কীভাবে বন্ধ করবেন? বিটিআরসি ক্যান হ্যান্ডেল আওয়ার, ওটা কীভাবে আপনারা হ্যান্ডেল করবেন? আমরা আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন, যে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবেই শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার ল্যান্ডেড প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখবো। শুধু বাংলাদেশের টেরিটরিতে, বাইরে হলে কি করবে? আমরা আমাদের ট্রাইব্যুনালের এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন আছে, আমরা সবগুলোকে কভার করে চিঠি লিখবো। আমরা সরাসরি ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পর্যটনে অপার সম্ভাবনায় খুলনা, বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন, ৬০ গম্বুজ মসজিদের পাশাপাশি অঞ্চলে রয়েছে অসংখ্য পুরাকীর্তি, দৃষ্টিনন্দন নানা স্থাপনা। তবে দীর্ঘদিনেও এখানে বাড়েনি সুযোগ সুবিধা।
বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ম্যানগ্রোভ বন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এ অঞ্চলের আরেক আকর্ষণ বিশ্ব ঐতিহ্যের ৬০ গম্বুজ মসজিদ। রয়েছে আরও অসংখ্য পুরাকীর্তি সহ নানা দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতি বছর শীত মৌসুমে সুন্দরবন ঘিরে ব্যস্ততা বাড়ে ট্যুর অপারেটরদের, যেখানে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বানর ও পাখিসহ নানা রকম বন্যপ্রাণীতে রোমাঞ্চিত হন পর্যটকরা। সৌভাগ্যবান হলে দেখা পান রয়্যাল বেঙ্গল টাইগারের। ম্যানগ্রোভের ভিতর দিয়ে গেলে যেটা সৌন্দর্য দেখা যায়, এটা আমি ওয়ার্ল্ডের অনেক জায়গায় গিয়েছি। দিস ইজ আনপ্যারালড। নেচারের কাছে আসার যে আনন্দ এবং এটা যতটা রিফ্রেশিং সেটা কিন্তু আর কোথাও হয় না। শুধু সুন্দরবন নয়, এ অঞ্চলে বিশ্ব ঐতিহ্যের আরেক স্থাপত্য বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। রয়েছে খান জাহান আলী মাজার, অযোধ্যা মঠ সহ অসংখ্য দৃষ্টিনন্দন স্থান ও পুরাকীর্তি। তবে ভ্রমণের এসব স্থানে অনুন্নত সড়ক ব্যবস্থা, নদীপথে পন্টুন সংকট, নিরাপদ আবাসন সংকটে প্রসার ঘটেনি এ অঞ্চলের পর্যটন শিল্পের। বইতে পড়েছি, কিন্তু আজকে আমরা নিজেরা স্বচক্ষে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। ঢাকার একটা ভালো ব্যবস্থা থাকে এবং এখানে ম্যানেজমেন্টটা যদি আরেকটু স্মুথ হয় তাহলে বোধহয় সবাই আরেকটু ইন্টারেস্ট পেতে এখানে আসার জন্য। বন বিভাগ বলছে পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই প্যাকেজ প্রোগ্রামগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সাংস্কৃতিক আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে আমরা জানতে পারবো। বন বিভাগের তথ্য মতে প্রতি বছর গড়ে ২ লাখেরও বেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন, যা থেকে রাজস্ব আয় হয় ৪ কোটি টাকারও বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী টি-20 সিরিজের খবর জানাবো। মিরপুরের পর চায়ের দেশ সিলেটে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ আইরিশদের আতিথ্য দেবে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস রয়েছে, তবে ভেন্যু আর ফরম্যাটের পরিবর্তনটাও মাথায় রাখছেন টাইগ্রেস অধিনায়ক। অন্যদিকে ঘুরে দাঁড়াতে চায় অতিথিরা। ম্যাচ শুরু দুপুর ২টায়। গায়ে চা কন্যাদের ঐতিহ্যবাহী পোশাক, পিঠে ঝুলানো পাতা সংগ্রহের ঝুড়ি। চায়ের দেশের নতুন সাজে নিগার সুলতানা জ্যোতি আর গেবি লুইস। সিলেটের মালনীছড়া চা বাগানের দৃশ্য এটা। বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজের আগে এমন ভিন্নধর্মী আয়োজনের কৃতিত্ব ক্রিকেট বোর্ডের। লড়াই শুরুর আগে সোনালী ট্রফি হাতে ফটো সেশনে অংশ নেন দুই দলের অধিনায়ক। ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর ২০ ওভারেও ফেভারিট স্বাগতিকরা। অন্তত ঘরের মাঠ হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে র্যাঙ্কিংয়ের হিসেব দুশ্চিন্তা বাড়াবে স্বাগতিকদের। সংক্ষিপ্ততম ফরম্যাটে আরো বেশি শক্তিশালী আইরিশরা, তাই ভালো ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না নিগার সুলতানা জ্যোতি। প্লেয়াররা ভালো টাচে আছে এখন, বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ওই কনসিস্টেন্সিটা থাকবে কিনা, প্লাস ডিফারেন্ট ফরম্যাট এবং ডিফারেন্ট কন্ডিশন। অবশ্যই আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে খেলতে হবে, বাট প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে প্রথম ম্যাচ যদি আমরা ভালো করতে পারি সেই ফ্লোটা ধর। ওডিআইতে যেটা হয়েছে যে ভালো প্রথম ম্যাচটা ভালো খেলার কারণে কিন্তু টি-20তে সেম জিনিসটা থাকবে আমাদের মাথার ভিতরে, যেন আমরা প্রথম ম্যাচটা যেন খুব ভালোভাবে জিততে পারি, যেন সেটা টোটালি পুরো টুর্নামেন্টটা যেন আমাদেরকে হেল্প করে। অন্যদিকে কদিন আগেই ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারানোর অভিজ্ঞতা থাকা আইরিশদের প্রত্যাশা প্রেস বান্ধব উইকেটের। পছন্দের ফরম্যাটে জয় দিয়ে শুরুর লক্ষ্য সফররতদের। জিততে চাই, অন্তত শেষ সামারে আমাদের খেলার ধরন আর সাফল্যের হিসেব টানলে টি-20তে আমরা আত্মবিশ্বাসী। মিরপুরের বিবেচনায় সিলেটে ভালো উইকেটের প্রত্যাশা থাকবে। ৩ ম্যাচ সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের মতো জয়ের ধারা অব্যাহত রাখতে প্রস্তুত বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। বিশেষ ট্রাইব্যুনালের বিটিআরসিকে দ্রুত কন্টেন্ট সরানোর নির্দেশ। ফেসবুক, এক্স, ইউটিউবকে দেয়া হবে আদেশের কপি। এবং মনিরুল হারুন সহ পলাতক কর্মকর্তাদের আনা হবে আইনের আওতায়, জানালেন নতুন আইজিপি। সংস্কারের মাধ্যমে পুলিশ হবে জনবান্ধব, ঢালাও মামলায় নিরীহদের হয়রানি নয়। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।